সাদ্দাম, এমনিতে আমরা দেখেছি 5ই আগস্টের আগে ছাত্রলীগের ভেতরে যারা খুব মারধর করেছে তারা পরবর্তীতে তাদের প্রায় প্রত্যেককে আমরা দেখেছি তারা শিবির কর্মী হিসেবে আবির্ভূত হয়েছে। তো গত 15 মাসে আপনারা কি দলটিকে শুদ্ধ করতে পেরেছেন? এটি তো প্রমাণিত হয়েছে, এবং বিশেষ করে যারা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকেছে, বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সংগঠন বিরোধী, নীতি বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকেছে, তাদের অনেকেই এই স্বাধীনতা বিরোধী মৌলবাদী সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত, এবং তারা যে ইনফিল্ট্রেশনের আশ্রয় গ্রহণ করার মাধ্যমে নিজস্ব স্বার্থ বাস্তবায়ন করেছে, বাংলাদেশ ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীদের কাছে ভুলভাবে উপস্থাপন করতে চেয়েছে, এবং জুলাই আগস্ট যে তারা টার্গেট কিলিং এর ঘটনা ঘটিয়েছে, এটি তো তারা প্রমাণিত হয়ে গেছে। এবং এই 5ই আগস্টের প্রেক্ষাপট, এর পূর্ববর্তী পরবর্তী অবস্থার মধ্য দিয়ে কিন্তু যারা এই কর্মকাণ্ডগুলোর সঙ্গে সম্পৃক্ত থেকেছে তাদের মুখোশ কিন্তু ইতিমধ্যে উন্মোচিত হয়ে গেছে। শুধুমাত্র বাংলাদেশ ছাত্রলীগের কাছে নয়, বাংলাদেশের ছাত্র সমাজের কাছেও কিন্তু উন্মোচিত হয়ে গেছে। আজকে কিন্তু গোটা বাংলাদেশের মানুষ জানে যে কারা অনুপ্রবেশকারী ছিল, কারা নিজস্ব স্বার্থ বাস্তবায়ন করেছে। তাদের জবানবন্দিতেই কিন্তু প্রমাণিত হয়েছে ধ্বংসাত্মক কর্মকাণ্ডগুলো তারা কিভাবে করেছে, থানাগুলোতে কিভাবে আক্রমণ করেছে, মানুষ কিভাবে হত্যা করেছে, সরকারি ভবন কিভাবে তারা দখল করেছে। আপনি কেপিআই এর কথা বললেন, সেগুলোতে তারা কিভাবে আহ নির্মম ধ্বংসযজ্ঞ চালিয়েছে প্রমাণিত হয়েছে। এবং তারা, আমি মনে করি যে অনুপ্রবেশকারী কারা, এটা শুধু ছাত্রলীগের কাছে নয়, এটা বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে, এবং এটি এক ধরনের মানুষের কাছে উন্মোদ হয়ে গেছে। এবং বাংলাদেশ ছাত্রলীগ, তার যে কর্মীরা রয়েছে, যে কর্মীরা এই সংগঠনের আদর্শটি ধারণ করে, যারা একটা রাজনীতি আমরা কেন করি, সংগঠন আমরা কেন করি, আমরা তো দিন বদলের কথা ভাবি, আমরা তো সমাজকে বদলে দেওয়ার স্বপ্ন দেখি, সামাজিক ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন চাই, আমরা তো মানুষের ক্ষমতায়ন চাই, রাজনৈতিক অংশগ্রহণ চাই। এবং রাজনীতিকে আমরা মনে করি যে এটি নিজের বিত্ত বৈভব ক্ষমতা দখলের হাতিয়ার নয়। এই রাজনীতি হচ্ছে মানুষের জীবনযাপন পরিবর্তনের উপায়, সমস্যা সমাধানের উপায়। তো যারা এই সত্যিকারের অঙ্গীকারগুলো বিশ্বাস করে, আজকে তারাই ছাত্রলীগ করছে, তারাই কারাগারে যাচ্ছে, তারাই সংগ্রাম করছে, তাদের অনেকে হয়তো নির্বাসনেও আছে। যে কারণে আসলে সময়ের খেলায়, রাজনীতির খেলায় আসলে এই সাদা কালোর যে বিভেদ, এটি উন্মোচিত হয়ে গেছে, এবং যে কারণে আমাদের সংগ্রামটিকে সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে সংগঠনের আত্মবিশ্বাসও বৃদ্ধি পেয়েছে। হুম। এই এই ধরেন ডক্টর ইউনূসের যে দুঃশাসন, এটা ঠেকাতে অনেকেই মাঠের লড়াইয়ের উপর জোর দিচ্ছেন। তো আপনারা কতটুকু প্রস্তুত আছেন? আমি মনে করি যে আমাদের নেতাকর্মীরা প্রস্তুত হয়েছে, এবং নেতাকর্মীরা আওয়ামী লীগের যে রাজনীতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে রাজনীতি, এটি কিন্তু একই সঙ্গে সংগঠনকে প্রস্তুত করা, কর্মীদেরকে প্রস্তুত করা, এবং একই সঙ্গে জনগণকে প্রস্তুত করা। জনগণের প্রত্যাশা, তাদের সমস্যার সীমাবদ্ধতা, সেগুলোর আলোকে সমস্যা সমাধান করার চেষ্টা করা, সেটির মাধ্যমে আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়া। এটি কিন্তু বঙ্গবন্ধুর রাজনীতি, এটি কিন্তু বঙ্গবন্ধু কন্যা। এই রাজনীতির চর্চা করেই কিন্তু আমাদের সামরিক স্বৈরাচার হটিয়েছেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন, এবং বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন সম্পন্ন করেছেন বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনা। এই গণভিত্তির উপর ভর করি, যে কারণে আমরা আমাদের এই প্রস্তুতিটিকে আমরা একটা সামষ্টিক পর্ব হিসেবে মনে করি। এটির সাংস্কৃতিক কালপর্ব রয়েছে, এটি সংগ্রামের কালপর্ব রয়েছে, এটির গণসংযোগের কালপর্ব রয়েছে, এটি দখলদার সঙ্গে চ্যালেঞ্জ করার কালপর্ব রয়েছে, এটি অবৈধ সরকারের বিরুদ্ধে মুক্তিবাহিনী ভূমিকা অবতীর্ণ হওয়ার কালপর্ব আছে। তো আমি মনে করি যে আমরা সেই পরিস্থিতিতে আছি। গোটা বাংলাদেশে আসলে সত্যিকার অর্থে গোটা দেশটাই তো কারাগার, গোটা একটা বড় কারাগার। আর যারা ঘরে বাইরে বিভিন্ন জায়গায় আছে, গোটা বাংলাদেশের মানুষই তো শঙ্কিত, বা গোটা বাংলাদেশের মানুষই তো কারারুদ্ধ। সে তো জানে না যে তাকে কখন মব আসবে, সে তো জানে না কখন তার ব্যবসা বাণিজ্য লুট করা হবে, সে তো জানে না যে কোনো সময় তার জীবনের শেষ মুহূর্তটি হয়তো চলে আসতে পারে। পরিবার জানে না তার পরিবারের নারী সদস্যরা আজকে সুস্থ মতো সুন্দর মতো ফিরতে পারবে কিনা, এবং ছেলেমেয়েরা চাকরি পাবে না। নিশ্চিতভাবে এটি আজকে বাংলাদেশের সামাজিক, পারিবারিক, রাজনৈতিক বাস্তবতায় পরিণত হইতো। যে কারণে আজকে আমি মনে করি যে বাংলাদেশের মানুষের একটা রাজনৈতিক, মানসিক, সাংগঠনিক এবং সংগ্রামের যে প্রস্তুতি প্রয়োজন, সেটি আসলে সম্পন্ন হওয়ার দিকে গেছে, এবং আমরা আমরা একটা ফিনিশিং টাচের মধ্যে রয়েছি। জনগণ এই ফিনিশিং টাচ দিবে, এবং আমরা আমাদের টাইম লাইনের শেষ ধাপে আছি। আমরা এখন এন্ড গেম দেখবো, এবং আমি মনে করি যে এই এন্ড গেমের নায়ক হবে বাংলাদেশের জনগণ, নেতৃত্ব দেবেন শেখ হাসিনা, এবং বাংলাদেশ ছাত্রলীগ এখানে ভ্যানগার্ডের ভূমিকায় থাকবে। এন্ড গেমটা কি হবে?
এন্টিমেট তো অনেকগুলো। প্রথম কথা হচ্ছে যে এদেরকে বিদায় নিতে হবে, শুধুমাত্র বিদায় নেওয়া নয়। আমি মনে করি যে তারা যে অপরাধমূলক কর্মকাণ্ডগুলো সম্পন্ন করেছে সেগুলোকে বিচারিক প্রক্রিয়ার আওতায় আসতে হবে। এবং গোটা বাংলাদেশের মানুষের উপর যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, জুলাই আগস্টে যারা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে হত্যাযজ্ঞ চালিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে হত্যা করেছে, টার্গেট কিলিং এর মাধ্যমে ছাত্রদের হত্যা করেছে, নাগরিককে হত্যা করেছে, কৃষক শ্রমিক তাদেরকেও তারা টার্গেট কিলিং এর মাধ্যমে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেটিকে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসতে হবে। এবং আহ, একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, আওয়ামী লীগের যে রাজনীতি সেটি তো হচ্ছে যে একটা অসাধারণ নির্বাচন বাংলাদেশে হবে, যেটিতে সবার অংশগ্রহণের সুযোগ থাকবে, জনগণের অংশগ্রহণ থাকবে। এবং সেটির মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে জনগণের রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণের বিষয়টি জড়িত। কারণ কি, জনগণ ক্ষমতায়িত করাই হচ্ছে আমাদের রাজনীতি। জনগণ তার কথা বলবে, জনগণ আমাকে পছন্দ না হলে আমার বিপক্ষে রায় দেবে। আজকে তো বিপক্ষে বিপক্ষে যে রায় দেবে সে অধিকার পর্যন্ত নেই। মানুষের পছন্দ করার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। আজকে দখলদার সরকার বলে দিচ্ছে যে এটা থেকে এটা কিংবা এটা, এই চয়েস করে দিতে হবে। এই গণতান্ত্রিক এমসিকিউর সবগুলো অপশনই আসলে দখলদার সরকারের ঠিক করে দেয়া, কিন্তু বাংলাদেশের মানুষ যা পছন্দ করে তার কোনো কিছু আসলে এটির মধ্যে নেই। তো যে কারণে আজকে আমি মনে করি যে এই একটি বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতেই হবে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আজকেও যদি বাংলাদেশে নির্বাচন হয়, বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাংলাদেশের মানুষের সিংহভাগের সমর্থন পেয়ে আওয়ামী লীগ আবারও রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে। এটি আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি। এটি এই দখলদার সরকারের পারফরমেন্স, বিএনপি জামায়াত তো তারা এক রকমের সরকার গঠন করেই আছে, তাদের পারফরমেন্স, তাদের চাঁদাবাজি, লুটপাট, তাদের ব্যর্থতা, তাদের দূরদৃষ্টিহীনতা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আন্তর্জাতিক কূটনীতি, সব অর্থনৈতিক ভারসাম্য, রাজনৈতিক ভারসাম্য সবকিছুকে বিপর্যয়ের মুখে ফেলে দেয়া, মবের রাজত্ব কায়েম করা, যে কারণে বাংলাদেশের মানুষের সামনে এক ধরনের বিকল্পে পরিণত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তাই আমি মনে করি যে নির্বাচন এবং একই সঙ্গে ন্যায় বিচার নিশ্চিত করা, যেটি আওয়ামী লীগ সূচনা করেছিল প্রত্যেকটি ঘটনার অনুপুঙ্খ তদন্তের মাধ্যমে, যার যে দায় রয়েছে সেই দায়ের আলোকে এই মেটিকুলাস ডিজাইনের হত্যাকারীদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা, রাজনৈতিক ভারসাম্যটি বাংলাদেশে সুনিশ্চিত করা, একটা কম্পিটিটিভ, একটা প্রতিযোগিতামূলক গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপায়ণ বাংলাদেশে নিশ্চিত করা, গণতান্ত্রিক পরিসরটি সবার জন্য উন্মুক্ত রাখা। আমি মনে জি। করি যে এই শর্তগুলোর মাধ্যমে আসলে আমাদের নতুন যে ধাপ হবে, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যে ধাপ হবে, গণতন্ত্র পুনরুদ্ধারের পরে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ধাপে আসলে আমরা অবতীর্ণ হবো। এটি আসলে জনগণের ইস্তেহার। ডক্টর ইউনূস আজকেও ঘোষণা দিয়েছেন যে তারা এমন একটি নির্বাচন দেবেন যেটা আগামী 100 বছরের মধ্যে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এটি আসলে বাংলাদেশের মানুষ মানুষের সঙ্গে এটি তামাশা। যারা এমন একটি নির্বাচন, এই কথাগুলো কারা বলছে? যারা বিশ্বাস করে যে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না, বাংলাদেশের মানুষ টাকার কাছে বিক্রি হয়ে যায়, বাংলাদেশের মানুষ রাষ্ট্র পরিচালনার জটিল বিষয়গুলো বোঝে না, যারা মনে করে যে নিজেরা মিটিং সিটিং করে বাংলাদেশের মানুষের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যায়, তারা আজকে এই কথাগুলো বলছে। এবং আজকে দেখুন যে বাংলাদেশের মানুষ কি বিশ্বাস করে যে বাংলাদেশে নির্বাচন হবে বা সেই নির্বাচনটি সম্ভব, বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করবে? এই যে আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা বলা, এই প্রতারণার আশ্রয় নিয়ে যে মিথ্যে কথা বলা, প্রত্যেকটি ক্ষেত্রে আসলে প্রত্যেক মুহূর্তেই নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছে এই মিথ্যা, প্রতারণা, এই সঠতা। এক ধরনের নার্সিসিজম তাকে গ্রাস করেছে, যেখানে রাষ্ট্রকে নিজের আহ, ইচ্ছে মতো ব্যবহার করা যায়, নিজের বিত্ত বৈভব বাড়ানো যায় নির্লজ্জের মতো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের সমস্ত ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করা। আজকে বাংলাদেশের মানুষের কাছে তাদের এই নির্লজ্জতা, তাদের এই অপরিমেয় দুর্নীতি করার মানসিকতা, তাদের এই দুর্বৃত্তায়িত মানসিকতা তো বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে। এবং এই নির্বাচন যে প্রহসনের নির্বাচন হবে, এটা বাংলাদেশে কে না জানে যে নির্বাচন হতে যাচ্ছে এটি প্রহসনের নির্বাচন। এবং তারা দেখুন তারা কি করছে, এটা গোটা বাংলাদেশ, ধানমন্ডি 32 নম্বর আমাদের স্বাধীনতা সংগ্রামের আতুর ঘর, সেটিকে তারা গুড়িয়ে দিয়েছে। গোটা বাংলাদেশেই স্বাধীনতা জাদুঘরকে গুড়িয়ে দিয়েছে। গোটা বাংলাদেশেই স্বাধীনতার ভাস্কর্য, আওয়ামী লীগের অফিস, আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘর সবকিছু তারা গুড়িয়ে দিয়েছে। আর তামাশা করছে গণভবনে জাদুঘর বানাচ্ছে। গণভবন তো আওয়ামী লীগের সম্পত্তি নয়, গণভবন তো দেশরত্ন শেখ হাসিনার নিজস্ব বাসভবন নয়।
এটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন। আজকে সেখানে এই জাদুঘর করা তামাশা দেখাচ্ছে, যেখানে গোটা বাংলাদেশের জাদুঘর গুলো তারা ধ্বংস করে দিয়েছে। এবং এটি যে রাষ্ট্রের সঙ্গে, বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা, আইনের শাসন, কমন সেন্স সবকিছুর সঙ্গে কি রকমের নির্লজ্জ দুর্বৃত্তপনা, এটা বাংলাদেশের মানুষ জানে। এবং আপনি বুকে হাত দিয়ে বাংলাদেশের একজন মানুষকে জিজ্ঞেস করেন, যে একজনও বলবে যে এগুলো থাকবে? আপনি বলুন যে তারা এটা বানাচ্ছে, এটা করছে, কোনো কিছু থাকবে? বাংলাদেশের জনগণ সব রাখবে? এই এই অসভ্য দৃষ্টান্ত, এই অশ্লীল দৃষ্টান্ত, এই মানবতা বিরোধী দৃষ্টান্ত, এই হত্যাযজ্ঞকে মহান করার দৃষ্টান্ত, এই রাজাকারদের রাজনীতিকে প্রতিকারিত করার দৃষ্টান্ত বাংলাদেশের জনগণ মেনে নেবে? তারা এসব উদ্বোধন করে, উন্মোচন করে, বাংলাদেশের মানুষ আড়ালে এসব নিয়ে রসিকতা করে। বাংলাদেশের মানুষ জানে যে এসব মেয়াদ উত্তীর্ণ। বাংলাদেশের মানুষ জানে যে এসবের ডেট এক্সপায়ার হয়ে আছে। বাংলাদেশের মানুষ জানে যেটা তামাশা করা হচ্ছে, এতে এতে ধ্বংসযজ্ঞে পরিণত হবে বলেই। তো যে কারণে তাদের নির্বাচন যেমন, তাদের জাদুঘর যেমন, তাদের মুখে ন্যায় বিচারের কথা যেমন, আসলে সবকিছুকেই তার যেমন জীবনানন্দ দাশ যেটি বলেছিলেন, যে যারা অন্ধ সবচেয়ে বেশি আর চোখে দেখেন তারা, আসলে এই দখলদার সরকারের অবস্থাটা তাই হয়েছে। জি। এমনিতে গতকাল সজীব ওয়াজেদ জয় তিনি একটি রয়টার্সের সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশে কোনো একতরফা নির্বাচন হতে দেয়া হবে না, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। তো তারা যে নির্বাচনের প্রস্তুতি নিয়ে এসেছে, তো আপনারা কি ঠেকানোর কি প্রিপারেশন নিয়েছেন? বাংলাদেশের জনগণই তো নির্বাচন হতে দেবে না। আজকে যে নির্বাচনটা করা হচ্ছে, এটা তো জনগণের আত্মমর্যাদায় আঘাত করা হচ্ছে, জনগণের সম্মানে আঘাত করা হচ্ছে, জনগণের যে ডিগনিটি রয়েছে সেটি কিন্তু আপনি তছনছ করে দিচ্ছেন। যেখানে জনগণ নির্ধারণ করবে না, যেখানে রাজনৈতিক এই দখলদার সরকারের যারা কর্তৃপক্ষ, দখলদার সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার আছে, বিভিন্ন ভার্সন আছে, এই তারা নিজেরা নিজেরা করে একটা সরকার গঠন করবে এবং সেটাকে নির্বাচন হিসেবে চাপিয়ে দিবে। সেটাকে আবার জনগণ অংশগ্রহণ করবে কি করবে না, এইসব নিয়ে তারা তামাশা করবে। তো বাংলাদেশের জনগণ এই নির্বাচন হতে দেবে না, কারণ বাংলাদেশের জনগণ গণতন্ত্র প্রিয়, বাংলাদেশের জনগণ স্বাধীনতা প্রিয়, বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের অঙ্গীকারে বিশ্বাস করে এবং বাংলাদেশের জনগণের স্থিতিশীলতা দেখতে চায়। বাংলাদেশের জনগণ জানে যে একতরফা ইলেকশন শুধুমাত্র আওয়ামী লীগকে বাইরে রাখা না, একতরফা ইলেকশন মানে বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণা করা, একতরফা ইলেকশন মানে বাংলাদেশের জনগণকে বাইরে রাখা। তো সেটি তো হতে দেবে না, কারণ এটি যদি হতে দেয় এবং হতে দেয়া হয়, তাহলে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে তারা যে দুমড়ে মুচড়ে দিয়েছে সেটিকে তারা শক্তিশালী করার চেষ্টা করবে। এবং আমি মনে করি যে দখলদার সরকারের সেই বাস্তবতাও নেই, দখলদার সরকার সেটি তারা করতেও পারবে না, এবং সেই পরিবেশ পরিস্থিতি কোনোটি, সেই আন্তর্জাতিক সমর্থন, দেশের সমর্থন, আইনগত বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতা কোনো কিছু নেই। এবং মানুষ যেভাবে ক্ষোভে ফুসে উঠছে, আমি তো বলতে পারি যদি যে এই একটি অবৈধ প্রহসনের নির্বাচন যারা করতে যাবে, জনগণ এমন ভাবে প্রতিরোধ গড়ে তুলবে যে তারা আসলে জনগণ তার যে জবাব প্রাপ্য সেই জবাবটা আসলে বুঝিয়ে দেবে।